ছেলেদের পোশাক পরি, কিন্তু হাঁটা চলা মেয়েদের মতো। কথা সাথে ঘুমের ওষুধ মিলাতে ঘুমাই যায়, চুলগুলা কেটে দেয়। আমি কি কেন বাড়ি যাওয়া হবে না, কয় তোমাকে বিক্রি করে রেখে গেছে। 6 বছর পরে জানলেন এটা? জি। উঠলাম মেয়ে, নামলাম ছেলে। কেন আমি তো এই পোশাক গেলে আমাকে বাড়িতে উঠতে দেবে না, কিন্তু আমার জন্য আব্বুর লাশটা রাখা হয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের জন্য সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। যারা আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন তাদের সবাইকে বলবো, আমরা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের সামাজিক যোগাযোগের মাধ্যমের জন্য প্রচারিত অনুষ্ঠানগুলোতে নিজের জীবনের গল্প বিভিন্ন আঙ্গিকে আসতে পারে বলার জন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আমি আবারও বলছি 09639887777। এছাড়া আমাদের একটি মেইল অ্যাড্রেস আছে sharemystory24@gmail.com। কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে, চলুন একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? আমার নাম বন্যা ব্যাপারী। বয়স কত? 88-তে জন্ম। সেই হিসেবে আপনার বয়স, ওকে ফাইন। আর জন্ম জেলা? ঢাকা কেরানীগঞ্জ মডেল। ঢাকাতেই জন্ম আপনার বলতে জি। গেলে। শুরু করেন বন্যা। আমার আব্বা আমার আম্মার আগে আরেকটা বিয়ে করে, ওই আম্মার কোনো সন্তানাদি হয় নাই। আমার আম্মুকে জমি লিখে দিয়ে বিয়ে করে। আপনার মা দ্বিতীয় ওয়াইফ তার? জি। ওকে। আমরা ওই আম্মুর ঘরে 5 ভাই বোন হই। আচ্ছা। আমার বড় ভাই মারপেটে থেকে প্রতিবন্ধী হয়, তারপরে বড় বোন হয়, তারপর আমার এক ভাই আর আমি যমজ হই দুজন। আচ্ছা। আমার পর আমার এক ছোট বোন। তখন আমার ওই ভাইটাকে যে কাপড় চোপড় এনে দেয়, আমাকে সেমে একই কাপড় চোপড় এনে দেয়। আস্তে আস্তে একটু বড় হলাম, স্কুলে ভর্তি করে দিল। তখন তো আমার আব্বার অর্ধেক বয়স হয়ে গেছে, যেরকম বুড়ো হয়ে যায় দাদা নানা যেরকম হয়, মানে এত বেশি বৃদ্ধ হয়ে গেছে? হ্যাঁ। আম্মা ছিল হচ্ছে অ্যাবনর্মাল। 6 মাস মা এরকম পাগলের মতো থাকে, 6 মাস ভালো থাকে আর একটু সরল সোজা। সন্তানকে সামাল করে মা বাপ, আমরা মা বাপকে সামাল করতাম। বড় বোনটার উপরে দখল যায়, তখন কৃষিকাজ করে আব্বু আলু লাগায়, কাঁচামরিচ লাগায়, যে পেঁয়াজ লাগায়, মানে এগুলা নিয়ে উঠাইতে হয়, বাজারে নিয়ে বিক্রি করতে হয়। এগুলা বড় বোনটা অনেকটাই আবার হেল্প করে। আস্তে আস্তে বড় বোনটা বড় হলো, বড় বোনটাকে বিয়ে দিতে হবে। তখন আমার এক চাচতো ভাই ছিল। চাচতো ভাই বলে কি, কাকা আপনার মেয়েটাকে আমি বিয়ে করবো, আমাকে বাইরে পাঠায় দেন। তখন আপনি কি করেন? তখন আমি ছোট, অনেক ছোট। হ্যাঁ। ওকে। আমাদের বাড়ি অর্ধেক বিক্রি করে দেয়, বিক্রি করে ওখানে নিয়ে টাকা রাখে। ওকে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে বিয়ে শাদী দিবে বাইরে কোনো হ্যাঁ, কিছু? আমার বোনকে বিয়ে দিবে। ওকে। পরবর্তীতে কি করে, আমার বোনকে বিয়ে করে না। ওহো। যে আমার জেঠিমা ছিল, উনি বলতো যে বলে ওর মা হয়েছে পাগল, ও তো পাগলই হবে। আমার মামা খালু দেখাশোনা করে আমার দুলাভাইয়ের কাছে সবরাতের দিন বিয়ে হয়। আপনার ওই বোনের? হ্যাঁ। আমার দুলাভাইটা কানে কম শোনে, একটু সরল সোজা টাইপের। আব্বা লোকের কথা না শুনতো, বোনটার ভালো জায়গায় বিয়ে হতো। আর আমাদের জায়গা জমি যদি বিক্রি না করতো, ভালো জায়গায় বিয়ে হতো। তখন আমি ক্লাস 2 এর থেকে পড়ি। বিয়ে হয়ে গেল, আব্বু আস্তে 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 না অসুস্থ হয়ে গেল। আমার বড় ভাইটা তো প্রতিবন্ধী, কোনো কাজ কাম করতে পারে না। আর আমার সাথে যে ভাইটা, সেই ভাইটাও কাজ কাম করে, কোনো বাড়িতে টাকা পয়সা দেয় না। তখন আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। আব্বা কি করে, লোকের বাড়িতে নিয়ে কাজে দিয়ে আসে। আপনাকে? আমাকে টাকা দিবে 250 টাকা মাস। মা আমাকে থাকতে দেয় না। মা ওখানে যায় কি করবে, যাবে নিয়ে আসবে। মা সন্তানকে আর কি দূরে দিবে না। তখন তো সংসার আয়ের তো আর কেউ নাই। আবার আরেক জায়গায় দোকানে, 4 দোকানে কাজে দিয়ে দেয় আমাকে। আচ্ছা। 300 টাকা মাস। ওখানেও কয়েক মাস কাজ করার পর মা যে নিয়ে আসে, তুই ছোট মানুষ, তুই কাজ কর। আপনার কি লেখাপড়া বন্ধ ওই সময়টাতে? ওই সময়টা লেখাপড়া কোন ক্লাস থাকা অবস্থায় ঘটনা? 2 ক্লাস 2 এর পরে আর পড়াশোনা? 2 এর পরে মনে হয় 3 পর্যন্ত পড়ালেখা করেছি। তারপরে আপনার এই ঘটনা? হ্যাঁ। হ্যাঁ, তারপর? আমাকে মানুষের বাড়ির গরু বাছুর পালার জন্য রাখাল দেয়, এরকম আব্বা আমাকে নিয়ে নিয়ে রাখাল দিয়ে আসতো। টাকা এনে সংসারে যাই হয়, আবার এদিক দিয়ে জমি বিক্রি করে যাই হয়, সংসার তো চালাতে হবে। এরকম করতে 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 বড় হইতেছি, আস্তে আস্তে বড় হইতেছি। নিজের শরীরের পরিবর্তন মনে হইতেছে। তুই বাড়িতে থাকাস কেন,
তুই বাড়ি থেকে চলে যাস না কেন? কে বলেন? আপনার সাথে যমজ ভাই? জি, ও কি বড় না ছোট আপনার? আমার বড়। কেন টর্চার করতো আপনাকে? টর্চার করতে আমি তো ওদের মতো না। ছেলেদের পোশাক পরি, কিন্তু হাঁটা চলা মেয়েদের মতন, কথা বলা মেয়েদের মতন, চলাচল বেশি মেয়েদের সাথে। চলে যাবে কেন? মানে বাড়ি থেকে আপনি বাড়িতে না থাকেন এটা চাইতো আপনার ভাই? এটা চাইতো। আপনার যে টুইন ভাইটা সে কি আপনার মতো দেখতে? হ্যাঁ, সেম আমার মতো দেখতে। কিন্তু আপনার যেরকম আচরণ ওর মধ্যে সেই জিনিসটা ছিল না? না, ওর মধ্যে স্বাভাবিক ছেলেদের মতো। আপনিও আপনার মতো স্বাভাবিক, সে তার মতো স্বাভাবিক। জি জি। মানে আপনাকে নিয়ে কি আপনার ফ্যামিলি মেম্বাররা বিব্রত হইতো? আশেপাশের লোকজন বাজে কথা বলতো? হ্যাঁ, তো মূলত আমি যদি চলে যাই, আব্বা অসুস্থ, জায়গা জমি বিক্রি করে লোকের কাছে দিয়ে দিচ্ছে, আমার আব্বা কি লোকের কথা শুনতো। তারপরে কি করলাম, আমি রিক্সা চালাতে লাগলাম। কত বছর বয়স? 16 বছর। রিক্সা চালায় যা পাইতাম পা রিক্সা নিয়ে আব্বার কাছে দিতাম, আব্বার কাছে 5 টাকা চেয়ে নিতাম, কিন্তু দিত না। যখন রিক্সা চালাতে শরীরের ভঙ্গি, শরীরের আকার আলাদা হয়ে যেত, কিন্তু রিক্সা চালাতে টাফ হয়ে যেত, চালাতে পারতাম না। তারপর রিক্সা চালানো বাদ দিয়ে দিলাম। তখন আমাদের রুইতপুর বাজার থেকে 100 আইসক্রিম নেই, গ্রামে হেঁটে হেঁটে বিক্রি করি। আপনার ভাইটা কি করতো তখন পেশায়? আমার ভাইটা তখন কাজ করতো, এমনি কাজ করতো, যা পাইতো, কিন্তু ফ্যামিলিতে টাকা দিত না। আচ্ছা, মানে কি আপনার ফ্যামিলি আপনার টাকা দিয়ে চলতো ওই সময়? হ্যাঁ, তো আপনি আইসক্রিম বিক্রি করতেন গ্রামে? আইসক্রিম বিক্রি করতাম, দেখা যাচ্ছে 100 আইসক্রিম নিয়ে 50 টাকা লাভ হইতো, এখান থেকে 10-15 টাকা আবার বাকি চাইতো। তখন আমার মূলত উদ্দেশ্য, আমার টাকা কামাইতে হবে, আমার ফ্যামিলিকে দেখতে হবে। তো আপনার শরীরের মধ্যে এই যে পরিবর্তনগুলো আসছিল, জি আর মানুষজন এই যে আপনাকে যে বাঁকা চোখে দেখে, জি। এইটা নিয়ে আপনি কি করতেন? মানে আপনার নিজের কাছে কোনো উত্তর খোঁজার লজ্জা চেষ্টা হইতো করতেন? না, উত্তর দিতাম না, লজ্জা হইতো, নিজেকে লুকায় রাখার চেষ্টা করতাম। কিন্তু আপনি যে 8-10 জনের চেয়ে আলাদা, জি এটা আপনাকে কি কোনো মানসিক পীড়া দিত? জি। গ্রামে গ্রামে হাঁটলে ছেলেরা তো বলবেই। তখন কি করতাম, জমিতে ওই যে ধইনা পাতা হয় না, ধইনা পাতা আটি বেঁধে দিতাম, 30 টাকা রোজ। হুম। আমাদের ওখানে দলাশরী নদী, আমাদের বাড়ির পাশে, ওখানে ব্রিজ হচ্ছে, ব্রিজের সুপারভাইজারকে ভাত রান্না করে দিতে হবে, 800 টাকা মাস দিবে। যেখানে আমার টাকা বেশি সেখানে আমার কাজে যেতে হবে। হুম। ছোট বোনটা ছোট, ওর লেখাপড়া আছে, ওকে মানুষ করতে হবে, মা তো সামাল করতে পারে না। বড় ভাইটা প্রতিবন্ধী, ওই ভাইটা কাজ করে সংসারে টাকা দেয় না। ওখানে চলে গেলাম, নদী দিয়ে ফেরি দিয়ে লোকজন পারাপার করে, গাড়ি পারাপার করে এই স্ট্যান্ডের পাশেই। ঈদের সময় কি করলো, তৃতীয় লিঙ্গ লোকজন আছে না, ওরা ঈদের বকশিসের জন্য আমাদের অফিসে গেছে। হুম। আমাদের অফিসে গেছে, তখন আমি ছেলেদের পোশাকে যাওয়ার পরে ওই যে স্যার ছিল, স্যারের পিছনে যে আমি পলাই গেছি ভয়তে, যদি আমাকে কিছু বলে। তা আমাকে বলছে, তুমি পলাইছো কেন, এদিকে আসো, তুমি তো সুন্দর দেখতে, মেয়েদের মতো, কি করো তুমি এখানে? আমি বলি, এখানে আমি ভাত রান্না করি। কত টাকা দেয়? আমি কয় 800 টাকা মাস দেয়। তুমি আমাদের সাথে চলে আসো, তুমি টাকা বেশি কামাইতে করতে পারবা, বেশি টাকা পাবা, বাপ মাকে দেখতে পারবা। আমি বললাম কি, না, আমি তো আপনাদের মতো না। তারপর আবার নদী পার হয়ে ওই পারে বাজার করতে যাইতে হইতো। ওখানে তৃতীয়লিঙ্গের লোক আরেকজন ছিল, সে আবার কি করতো, ওই যে মাছ আসে না ঘাটে, ডাক দেয়, ওখান থেকে মাছ উঠাইতো। আমি আবার মাছ কিনতে যেতাম, বাজার কিনতে, ওনার সাথে দেখা হইতো। হুম। তো উনিও বলছে কি, ওখানে এত কষ্ট করিস, 800 টাকা মাস দিয়ে তুই টাকা বেশি পাস না, তুই আমার কাছে চলে আয়, আমার জন্মস্থানে এখানে, আমি যদি এখানে এরকম করি, লোকজন আমাকে দেখবে, হয়তো আমার ফ্যামিলিকে বাজে কথা বলবে, বা আমার বোনদের ভালো জায়গায় বিয়ে হবে না। ঠিক আছে, তুই যে কাপড় চোপড় পরে আছিস, তুই এই কাপড় চোপড় পরেই থাকবি। তখন আমি চলে গেলাম ওখানে কাজ করতে। মূলত আমার টাকা কামাই করতে হবে। নবজাতক হলে ওরা যায়, ওদের সাথে নিয়ে যায় আমাকে, বা বিয়ে বাড়ি হলে নিয়ে যায়, বা বাজারে যায় আমাকে নিয়ে যায়, কিন্তু টাকা তো দেয় না। হুম। আবার বাড়িতে এনে গরু পালে, গরুর মতো রাখালের মতন আমার কাজ করতে হয়, তাদের বাড়িতে ঘাস কাটতে হয়, গরুর চারিতে পানি দিতে হয়, গরু খাওয়াইতে হয়, ঘাস কাটার এই যে কাটা দাগ সব হাতের মধ্যে। তাদের বাড়ি বলতে কি ওইখানে কি সবাই তৃতীয় লিঙ্গের? হ্যাঁ। থাকার সিস্টেম, কমিউনিটিটা আসলে কেমন? থাকার সিস্টেম এমনি স্বাভাবিক, ঘর দুয়ার বিল্ডিং ঠিকই আছে, কিন্তু ওখানে এক সর্দার থাকে, সর্দারের আন্ডারে থাকতে হবে।
1,000 টাকা ইনকাম করে নিয়ে আসছো, গাড়ি খরচ খাওয়ার খরচ 200 চলে গেল, থাকে কত 800 টাকার থেকে তাকে অর্ধেক দিতে হবে, তোমরা 3 জন অর্ধেক নিতে হবে। আচ্ছা, এই সর্দার আপনাকে কি বেনিফিট দিবে? কিছুই না, তুমি কাজ করে ওই যে পাচ্ছ, এখানে তার কোনো বেনিফিট নেই। সর্দার কি আপনাকে কোনো আশ্রয় দিবে? হ্যাঁ, ওনাদের সাথে থাকতে হবে, ওনাদের কাজকাম করতে হবে, ওনাদের দেখা যাচ্ছে রাতের 12টা 1টা পর্যন্ত ওনাদের হাত পা টিপতে হবে, ওনারা যেভাবে বলবে সেভাবে চলতে হবে। এটা আপনার লাভ কি? এতে আমার লাভ হয়েছে ওই যে আমি ওদের সাথে কাজ করি, ওদের সাথে কাজ করে দেখা যায় 3 জন গেছি, 400 টাকার তেন আমি ভাগ পাইলাম। এটা তো আপনি একা একা করলেও পারেন। একা করতে তো দিবে না। এই হিজড়া কমিউনিটি দিবে না আসলে করতে? না, দেখা যাচ্ছে আমি যদি একা করতে যাই তাহলে এরা দল ধরে এসে আমাকে উঠাই নিয়ে যাবে, কঠিনভাবে মারধর করবে। আচ্ছা। আর তখন তো আমি বুঝি না, ছোট, আর এত কিছু ওদের মতো চালু না, আমি জানি না এত কিছু, আমার তো শিখতে হবে। এরকম চলতে 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 তখন আমার বাড়ির পাশে নাম একটা সর্দার ছিল। আচ্ছা। ওখান থেকে আমাকে নিয়ে আসে। আমার যখন ওই সুপারভাইজারে কাজ করতাম ওখান থেকে কিন্তু আমাকে হাত ধরে নিয়ে আসে। বাপ মা যেমনই হোক না কেন, কোনো বাপ মা তো চায় না তার সন্তানটা বাইরে বাইরে চলে যাক। আব্বা আমাকে বাড়ি নিয়ে যায়। তখন আমার চুল বড় হয়ে গেছে, শরীরের গঠন পাল্টায় গেছে। বড় যে ভাইটা আমাকে প্রচুর মারতো, তখন আমার ভাইটা এমন মারে আমার জ্বর চলে আসে। আমার মার কাছে জ্বরের ওষুধ এনে দেয়, সাথে ঘুমের ওষুধ মিলাতে ঘুমায় যায়, চুলগুলা কেটে দেয়। এরকম করে মনে করেন মারতো কেন? মানুষে নানান কথা বলে, আমাকে বাড়িতে রাখা যাবে না, ইজ্জত চলে যাবে। তখন মা আমার পিছন পিছন থাকে, আমাকে কোথাও যাইতে দেয় না, মা বুকে নিয়ে ঘুমাইতো। তারপর আস্তে আস্তে ওনারা আমাকে খোঁজ করতে লাগলো। আমি তো অনেক দিন হয় বাড়ি চলে গেছে, চুল কেটে দিছে, আমি তো আর এখন বাইরে বের হইতে দেয় না মা। তো খুঁজতে খুঁজতে আমার বাড়ি চলে গেল ওনারা। তো বললো কি, এখানে যদি থাকিস তোর মা আসবে, তোর আব্বা আসবে, এখানে তোকে রাখা যাবে না। তাই আমি বললাম কি করবেন? বলে কি, চল আমার সাথে ইন্ডিয়া চল। বললো এটা সর্দার? হ্যাঁ, আমার সাথে ইন্ডিয়া চল। ইন্ডিয়া যাবো, তাহলে আমার বাপ মাকে কে দেখবে, আমার ভাই বোনকে দেখবে? কেন এই রাস্তায় তো আমি চলে আসলাম মূলত টাকা, যদি আমি তাদেরকে নাই দেখতে পারি তাহলে তো আমার দূরে যেয়ে লাভ নেই, তাহলে আমি তোমাদের সাথে থাকবো না। সে কি করলো, ফুসলাইতে ফাসলাইতে ওখানে অনেক টাকা, ওখানে অনেক টাকা কামাইতে পারবি। তাই আমি ওই টাকা কামাইতে পারবো, কিন্তু আমার বাপ মাকে আমি টাকাটা পৌঁছাবো কি করে? তো বললো যে বলে আমি যাব, আমার কাছে পাঠাবি, আমি তোর বাপ মাকে দিব। ও নিয়ে আমাকে ইন্ডিয়া নিয়ে চলে গেল। গেলেন কিভাবে ইন্ডিয়াতে? বাসে করে গিয়েছি সাতক্ষীরায়, সাতক্ষীরার থেকে ভোমরা বর্ডার। কয়জন গেছেন আপনারা? উনি গেছে, আমি গেছি, আমরা দুজন গেছি। আচ্ছা। ওখানে দালাল থাকে, দালাল কাটা। কত সালের ঘটনা এটা? এটা ফখরুদ্দিন আমলের আগের ঘটনা। আচ্ছা, অনেক আগের। যে মেন বর্ডার পাসপোর্টের লোক যায়, তখন ছাড় দিয়ে নিয়ে আমাকে নিয়ে গেল দেওগঙ্গা। দেওগঙ্গা? হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদের তৃতীয় লিঙ্গের লোক আছে, ওখানে 4-5 দিন থাকলো। থাকার পরে ওখান থেকে নিয়ে গেল আমাকে দিল্লি। দিল্লি জামে মসজিদের পাশে আজমিরি গেট। বলল যে এখানে তুমি থাকো, আমি মাসে আসবো, কিছুদিন হইলে আমি তোমাকে এসে নিয়ে যাব, তুমি থাকো। ওখানে কি কাজ আপনার? ওখানে যে কাজই, ভিক্ষা করা? হ্যাঁ। আর ওখানে কি পাঞ্জাবি মারোয়ারি দেখা যাচ্ছে ওরা অনেক টাকা দেয়, আর তৃতীয় লিঙ্গের লোকেদের অনেক ইজ্জত করে। আচ্ছা। আমি তো ছোট মানুষ, অচেনা জায়গা, হিন্দি জানি না, বাংলা বলতে গেল ইন্ডিয়ার লোকেদের সাথে আমাদের সাথে বাংলা পার্থক্য আছে। রেখে চলে আসলো। থাকতে থাকতে আস্তে আস্তে আমি হিন্দি শিখে যাই। আর তখন তো আমি ছোট, আমাকে সবাই ডাকে। ওখানে একটা তৃতীয় লিঙ্গের লোক ছিল, কোকিলা হাজি বলে ডাকতো। বাইরে গেলে আমাকে সাথে নিয়ে যেত, কিছু খেতে চাইলে খাওয়াইতো, কিনে দিত, খুব আদর করতো। এরকম করতে করতে 5-6 বছর আমার ওখানে কেটে যায়।
এই 5-6 বছর আপনি বাবা মার কাছে টাকা পাঠাচ্ছেন কিভাবে? আমি টাকা পাঠাইতে পারতাম না। উনি যাইতো গিয়ে আমার কাছে যা টাকা জমতো উনি নিয়ে আসতো। কাপড় চোপড়, টাকা পয়সা যে তোর বাপ মাকে দিতে হবে, তোর বাপ মা এরকম কষ্ট করে। তারপর কি করলো, বাঙালি মেয়ে কলকাতার হবে নাকি জানি আমাদের মতোই হবে, গেছে। যাওয়ার পরে একসাথে কাজ করি, একসাথে থাকি, রাত ভরা ওনাদের শরীর টিপতে হয়। তারপরে সকাল হইলে ওনাদের সেবা করতে হয়। প্রতিদিন 3 তলার উপর উঠতে হবে, ওখানে চা বানাইতে হবে, রান্না করতে হবে, আবার নিচে নিয়ে আসতে হবে। তারপরে সকালে আবার গোসল করে সবার আগে রেডি হয়ে ওনাদের সাথে, ওনারা বলে এটা টলি যাওয়া, যে টলিতে যেতে হবে ওনাদের সাথে। ওই যে কোকিলা হাজিকে আমি দিদা বলতাম। আমি বলতাম, দিদা আমি বাড়ি যাব, আমার তো বাপ মা আছে, আমার তো বাড়িতে যেতে হবে। কয়ে না, তোমার তো বাড়ি যাওয়া হবে না। আমি কি, কেন বাড়ি যাওয়া হবে না? কয়ে তোমাকে বিক্রি করে রেখে গেছে। 6 বছর পরে জানলেন এটা? জি। এর মধ্যে এসে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে টাকা গেছে? পয়সা নিয়ে যায়। তখন আর আমি বুঝতে পারি না, আমি তো বৈধভাবে যাই না যে বলেন টাকা পাঠাইতে পারবো, আমি তো গেছি অবৈধভাবে। তো আমার তখন মাথায় যেমন আকাশ ভেঙে পড়লো, আমার বাড়ি দিবে না, যেই টাকার জন্য আমি গেছি, আমাকে বিক্রি করে রেখে গেছে, এই টাকা পয়সা কি করছে? তখন যে এরকম করি তখন তা কাজে মন বসে না, তখন আমি কিভাবে বাড়িতে আসবো? এই টাকাটা যখন আপনারা কালেক্ট করতেন, আপনারা চাইলে এখানে 2 নম্বরই করতে পারতেন না? মানে যদিও পুরো প্রক্রিয়াটাই আমার কাছে মনে হচ্ছে একটু 2 নম্বরই প্রক্রিয়া। তারপর এটা সিস্টেম, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ধরেন আপনি যদি আপনি যদি মনে করেন 1000 টাকা কালেক্ট করেছেন, আপনি চাইলে তো কিছু টাকা সরিয়ে ফেলতে পারেন। কেউ তো হ্যাঁ, এটা সরানো যাবে। দেখা যায় 3 জন গেছি, 3 জনের মধ্যে কথাবার্তা বলে 3 জনের ভিতরে কথাবার্তা বলে সবাই তো আর এক না। যদি বলে দেশ, তার মার খেতে হবে। এই 3 জন কি এক সবসময় একই 3 জন নাকি চেঞ্জ না, হইতো? চেঞ্জ করে দেয়। ডিফিকাল্ট। যদি কোনো মতে জানতে পারলো সে মায়ের কি মায়ের, তারপরে জরিমানা দিতে হবে। 200 নিয়েছো, তোমার 30,000 50,000 দিতে হবে। ওখানে ধর্মীয়ভাবে কি প্র্যাকটিস করা হয়? ধর্মীয় বাবা যার যার ধর্ম তার কাছে নিজের মতো করে আলাদা আলাদাভাবে পালন করে সবাই। হ্যাঁ, আর বিশেষ করে কি মুসলমানই বেশি, ওরা মুসলমান ধর্মটাই বেশি পালন করে। নামাজ কালাম পড়ে সবাই? হ্যাঁ, নামাজ কালাম পড়ে, হজ করে, রোজা রাখে। মাশাআল্লাহ। নামাজ পড়ে, বাড়িতেও পড়ে, মসজিদে যাওয়া পড়ে। মসজিদও গিয়েও পড়ে? হ্যাঁ, যেরকম মক্কা শরীফ মহিলা, তৃতীয় লিঙ্গের লোক, পুরুষ পোলা সবাই নামাজ পড়ে, এরকমই। ওখানে কোনো বাধা দেয় না কেউ? কোনো কিছু কিছু বলেনি কখনো? না, বললে ওনারা হয়তো ওই সিস্টেমে পাঞ্জাবি পরে, জুব্বা পরে, দেখা যায় হাজি রুমাল দিয়ে মাথা টাথা ডেকে ডেকে সুন্দর করে অজু টজু করে। আচ্ছা, না, এই বিষয়ে আমার জানাশোনা খুবই কম। আমি প্রশ্নটা আসলো বলে করলাম। আমার হয়তো ইউটিউব থেকে দেখে নেওয়া দরকার ছিল এই মুহূর্তে, আমি জানি না, হয়তো দেখেও নিব। আপনারা আমাকে একটু দয়া করে বলবেন কিনা আমার এই ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এসে, থার্ড জেন্ডার বলি বা তৃতীয় লিঙ্গ বলি বা আমাদের ভাষায় যেটা প্রচলিত আছে, হিজড়া যারা আছেন, তারা কি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন? যদি পারেন তাহলে এটার সিস্টেমটা কি? শারীরিকভাবে মেল কিন্তু ফিমেল, ন্যাচারালি ছেলেদের হয়েই তো পৃথিবীতে আসছেন। ছেলেদের যেরকম না, ওরকম ছিল না। তাহলে ছোটবেলাতেই আইডেন্টিফাই করার কথা ছিল যে আইডেন্টিফাই তো বাপ মা ঠিকই জানে। বাপ মা তো ওই যে আমার ভাইটাকে যেভাবে কাপড় চোপড় পরাইছে, আমাকে তো সেভাবে পরাইছে। বড় হওয়ার একটা পর্যায়ে আপনি অনুভব করেন যে আপনি মেয়ে, আমি মেয়েদের মতন, রাইট। সো এই যে বড় অনুভবের যে জায়গাটা, সে মনে করছে মেয়েদের মতন সে। এখন সে যদি নামাজ পড়তে চায়, সে কি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে? এইটাই হচ্ছে আমার কোয়েরি। আমার জানা নাই, আমি আবারও বলছি বিনয়ের সঙ্গে। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো জানাশোনা থাকে, আপনারা এসে কমেন্টস করেন, আমি একটু জেনে নিব, যাতে করে পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো আমার প্রশ্ন করাটা অনেক বেশি ইজি হয়। ঠিক আছে, তারপরে কি হলো? মেয়ে আলাদা, ছেলে আলাদা, কিন্তু আমি যেন মাঝখানে একজন। আমার হাঁটা চলা মেয়েদের মতন, আমার অঙ্গভঙ্গি মেয়েদের মতন, আমার মেয়ের সাজতে ভালো লাগে। আপনি যেটা বলছিলেন যে আমাকে বাড়িতে যেতে হবে, আপনি রাস্তা খুঁজছিলেন। হ্যাঁ, বাড়িতে যেতে হবে। তো এরকম করতে করতে বাড়িতে যাওয়ার তো কোনো রাস্তা পাচ্ছি না, কিভাবে যাব? তখন আমার বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই, ইন টোটাল বন্ধ। ওই খবর পাই, না গেলে খবর পান না? না গেলে খবর পাই না। তখন এক ক্ষেত্রে কি করলাম, আমি ওখান থেকে পালাইলাম। পালানোর আগে আপনি জানতেন যে কোথায় পালাবো, কি করবো না করবো? কিছু না, আমি জানতাম না, কিছু না জেনেই আমার কাছে স্লিপ 200 টাকা। এই 6 বছরে আপনার কোনো কার্ড হয়েছে এখানে? না, কোনো কিচ্ছু হয়নি? কিচ্ছু হয়নি। এটা রিস্কি না? হ্যাঁ, ওখান থেকে পালাইয়া আজমির গেটের পাশেই ট্রেন স্টেশন, লোকাল ট্রেনে উঠলাম। লোকাল ট্রেনে উঠে আমি কলকাতা চলে আসলাম। কলকাতা চলে আইসা হাবড়া নামলাম। হাবড়া নামার পর
ওখানে আবার আর তিতিলুঙ্গের ঘরে যাই আমি উঠলাম। চিনলেন কিভাবে, জানলেন কিভাবে? ট্রেন টাকা উঠায়, ওনাদের সাথে পরিচয় হলো। আমি কান্না করতেছি, তখন নিয়ে গেল আমাকে রানাঘাট। হ্যাঁ। রানাঘাট, ওখানে বাঙালি আছে, ওদের সাথে কথা বলতে পারি। এরকম করতে করতে ওখানেও টাকা কামাই, সেম একই অবস্থা। টাকা পাইতেছি না তো, টাকা তো খেয়ে নিচ্ছে। সবার সাথে সবার কালেকশন আছে, সবাই সবাইকে চেনে। সবাই সবাইকে চিনে। তো এরকম করতে করতে আবার ওখান থেকে বের হয়ে আমি বর্ডারে চলে আসলাম। আমি তো বর্ডার পার হতে পারবো না, বেলাকে গিয়েছি। তখন আবার ঘুরে দেগঙ্গা চলে গেলাম। জেলা বললাম কি, জেলা আমাকে রাখেন, আমি আপনাদের সাথে কাজ করব। দেবগঙ্গা গিয়ে কাকে বললেন এটা? যে সর্দার থাকে ওনাদেরকে বললাম। আচ্ছা। আর আমাকে সবাই পছন্দ করতো, হয়তো এক জায়গায় গেলে 2 পয়সা আমি বেশি পাবো। তো ওখানে থাকলাম, থাকার পরে ওখানে বাংলাদেশের থেকে লোকজন যাতায়াত করতো। কিছুদিন থাকার পরে ওই বাঙালি লোকের সাথে আবার বেলাকে আবার বাংলাদেশে চলে আসলাম। আচ্ছা। বাংলাদেশে চলে আসলাম সাতক্ষীরায়। তখন আমার কাছে টাকা নেই, রাত্র হয়ে গেছে। রাতে আমি কোথায় যাব? ওখানে তো আমার কেউ নাই। সাতক্ষীরা নিউ মার্কেটের ওখানে 4 দোকানে বসলাম। তো 4 দোকানদার আমাকে দেখে বলছে কি, তুমি জায়গায় যাবা? কোন জায়গা? মানে জায়গার সর্দার, সাতক্ষীরার সর্দার। ওকে। তাই আমি বলছি, উনি কি করে? কয় কেন, ওই জায়গায় তৃতীয়লিঙ্গর লোক, অনেক লোক থাকে, তুমি কি যাবা? আমি বলছি হ্যাঁ যাব। তো তখন আমাকে ওনার কাছে নিয়ে যায়। তখন ইরিকা তেরাল দিয়ে এই সমান কাদা, এই কাদা পানি ভাঙ্গা আমার এক চকের মাঝখানে উনি বাড়ি করছে, গোলপাতার একটা ঘর। গিয়ে দেখি ওনার ওই জায়গায় পুরুষ পোলারা বাজে নিশা করে, কেউ গাঞ্জা খাচ্ছে, কেউ মদ খাচ্ছে। ওখানে আমার থাকতে হবে। কেন, আমার তো টাকা নেই, আমি বাড়ি আসবো কি করে? সাতক্ষীরার থেকে একটু দূরে বাজার, ওখানে আবার ওনার শিষ্য মেয়ে থাকে। তো ওনার শিষ্য মেয়ে প্রতিদিন ওনার কাছে যায়, যে কাজ করা, দোকানে টাকা উঠানো, হয়তো বেবি হইলে ওখান থেকে টাকা আনা, বিয়ে বাড়ির থেকে টাকা আনা। উনি সকালে যায়, কি করে, নিউ মার্কেটের ওই পাশে হোটেল আছে সোনারগাঁও, ওখানে বসে ওই বাড়ির থেকে যারা থাকে আসে, আইসা একসাথে কাজ করে। উনি আর ওই বাড়িতে যায় না, উনি ওনার বাড়িতে জাউডাঙ্গা ব্যাক করে। তাই আমি বললাম কি, নানু আমি তো এখানে থাকবো না, তাহলে ওনার সাথে চলে যাই। উনির সাথে সকালে আসবো, আমি কাজ করে দিয়ে ওনার কাছে চলে যাব। কয় না, যাওয়া যাবে না, তোমার এখানেই থাকতে হবে। তো ওখানে থাকি কষ্ট করে, গ্রামে যাই। যাওয়ার পর এরকম করতে করতে বোমরা বর্ডারের এই পাশে আমরা গ্রামে ঘুরি। এক বাড়িতে বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা, ওখানে আমি গিয়েছি। যাওয়ার পর লগে বাজে বিপ করে গালাগালি করতেছে, টাকা দিবি না কেন, এই সেই হাবি যাবি বলতেছে। তাই আমি বললাম কি, দেখো, মানুষ যদি টাকা আপোষে না দেয়, জোর করে তো টাকা নেওয়া যাবে না, ভালোভাবে বলো। আজকে হয়তো হাতে না থাকতে, যে রাজা ব্যক্তি তার হাতে তো টাকা থাকে না। তাকে যদি মাথায় বাড়ি দিয়ে সে আমাকে এখন টাকা দিতে পারবে? ওনার 500 টাকা দেওয়ার 200 টাকা দেওয়ার ক্ষমতা, আমি 500 টাকা চাইলে তো পাবো না। তখন তো 1000 টাকা ইনকাম করলে কি খুশি। বলছে কি, তোমার এত দরদি, তাহলে তুমি তো এই কাজ করতে পারবা না, তুমি আসছো কেন, তুমি পারলে গিয়ে নাও। পরে ওই বাচ্চার যে দাদি হয়, ওই দাদিকে আমি ঘরে নিয়ে গেছি। ঘরে নিয়ে যাওয়ার পর আমি বললাম, দেখেন টাকা ছাড়া তো যাবে না, তা আপনি পারলে কিছু টাকা দেন। আজকে যদি আপনার মেয়ে হতাম, তো নিশ্চয়ই আপনি আমাকে খাওয়াতেন, কিংবা আপনার ছেলে হলেও খাওয়াইতেন। না পারতে বিয়ে দিতে কি করতেন, খাওয়াইতে হইতো না। তা আপনার মেয়ের মতন আমি, কিছু টাকা দেন, আমরা চলে যাই। তখন ওই মহিলাটা ধার করে 2000 টাকা দিয়েছে, আবার একটা কাপড় দিয়েছে। তো দেওয়ার পরে আমরা ওই গ্রামে যতক্ষণ ঘুরছি, ওই মহিলাটাও আমাদের সাথে সাথে ঘুরছে। তাই আমি বলছি, আপনার সাথে সাথে ঘুরতেছেন, তা আপনি বাড়ি চলে যান, আমরা তো চলে যাব। তুমি আমার মা বলছো না, আমি তোমার যেতে দেবো না। ভেরি সুইট মেমোরি। আমার তো কোনো মেয়ে নাই, আমার একটা ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার। তখন আমার নিজের কাছে আনইজি ফিল হচ্ছে, কি করলাম আমি। তাই ওনার কপালে চুমু দিয়ে আমি বললাম কি, মা আপনি যান, আমি অমুক জায়গায় থাকি, আপনি যায়েন আমার কাছে, আপনার মেয়ের মতন আমি করব। ওই বাড়ির পাশে ওনার বোনের বাড়ি।
তখন কি করলো, কিছুদিন পরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে আছি, তো পোলাপান ডাকতেছে, বন্যাপা আপনার মা আসছে। তা আমি বলছি আমার মা ঢাকার থেকে নদী পার হইয়া তো মিটপুর কি জিনিস আমার মা বলতে পারে না, আমার মা এত দূর চলে আসবে, সর এখন খেলাধুলা করবো না, যা বিরক্ত করিস না, এখন আমি ঘুমাবো ওই গুলপাতার ঘরে। তখন ডাকতেছে, উঠলাম, কয় মা তুমি আমার চিনছ? আমি বলছি হ চিনছি, চিনবো নাকে, আসেন। ওনারে নিয়ে আসলাম, ওনাকে রাখলাম, নিজের টাকা দিয়ে বাজার করে ওনাকে খাওয়ালাম, বাজার করে ওনাকে মার্কেটিং করে দিলাম আমি। এখন বলছে মা তোমার আমি নিতে আসছি, এখন আমি তো আর যাই না। আমি বলছি ঠিক আছে আপনি যান, আমি আরেক সময় যাব। তারপরে ওনার হাজবেন্ড উনি আসছে আমাকে নেওয়ার জন্য। এখন ওনার হাজবেন্ডকেও আমি মার্কেটিং করে ওনাকে বিদায় করে দিচ্ছি, আমি আর ওখানে যাই না। লজ্জা হচ্ছে, আমি ওখানে কি বলবো, কিভাবে যাব, আমি এরকম মানুষ, লোকে কি বলবে। তারপর ওই প্রাইমারি স্কুলের মাস্টার আর তার বউ আসছে আমাকে নিতে। তখন আমি বললাম ভাবি আমি যাব, আমি সকালে যাব, আমি বিকেলবেলা কিন্তু চলে আসব, আমি কিন্তু থাকবো না। কয় ঠিক আছে তুমি বিকালবেলায় চলে এসো, বিকালবেলা চলে এসো। কিন্তু ওই মহিলার চেহারা আর আমার চেহারা এক চেহারা। আর ওই মহিলা বাড়ি গিয়ে বলছে যে আমার এক ছেলে আর এক মেয়েও হয়েছিল আমার বাপের বাড়ি এরকম, ওই মেয়েটাকে এরা নিয়ে গেছে ঢাকায়। 5-6 বছর পরে খোঁজে খোঁজে বাড়ি আসছে, সবার সাথে এটা যে প্রচার করছে, সবাই জানতেছে আপনি তার মেয়ে, সবাই জানতেছে আমি তার মেয়ে। তখন আমি গেছি ওনাদের বাড়িতে, ওই সর্দার বংশ ওনারা, ওনাদের আশেপাশে যে বাড়িঘর আছে ওনার এই সব আত্মীয় স্বজন। এখন পুরা বাড়ি ভর্তি হয়ে গেছে আমাকে দেখতে, ছোট মার মেয়ে এসেছে, এখন লজ্জায় তো আমি ঘর থেকে বের হই না। আমি বিকালবেলা ওখান থেকে চলে আসছি। তারপর আস্তে আস্তে আবার গেলাম, আবার আসলাম, ওনারও আসলো গেল, এরকম করতে করতে ফ্রি হয়ে গেছি। এখন আমি ওখানকারই মেয়ে, ওনারই মেয়ে। আপনার মার কাছে যান নাই বাড়িতে? না এখনো পর্যন্ত যাইনি, আমি ছোট থেকে এত ভালোবাসা পাইনি, তো ওখানে আমি একটু ভালোবাসা পাচ্ছি, ওই ভালোবাসাটাই আমার কাছে অনেক কিছু। তার ছেলে মেয়েরা কেনাকাটা করে দিতাম, তাদেরকে কেনাকাটা করে দিতাম, তারাও আমাকে দিত, আদর করত। আমার ভাইয়েরও মা, আমার আব্বা ভাইয়েরও আমারও, মানে ওই যেখানে ওই সম্পর্ক তৈরি হলো সেটা ওখানে। ওই ভাইকে বলতো যে বলে যদি আমি মারা যাই আমার লাশ বরাব দিয়ে রাখবি, কিন্তু আমার বন্যাকে না দেখায় কখনো মাটি দিবি না। কিন্তু বাকিটা আমি বলতে চাচ্ছি না, যেগুলো ওনাদের কাছে কি আঘাত আমি পেয়েছি। হঠাৎ করে আমার মনে পড়লো আমার বাড়ি যেতে হবে। ওখানেও কিন্তু আমার 2.5 বছর কেটে গেছে। আমার টাকা পয়সা খেয়ে আমাকে 5,000 টাকা দিয়ে আমাকে বাড়ি পাঠাইলো। তখন আমি কি করি, গাড়ির থেকে নেমে বাড়ি আসি, ব্যাগের ভিতরে আমার ছেলেদের প্যান্ট, ছেলেদের গেঞ্জি, ছেলেদের টি শার্ট, ক্যাপ আমার ব্যাগে। ওই গাড়িতে বসে আমি পোশাক চেঞ্জ করি, উঠলাম মেয়ে, নামলাম ছেলে, কেন আমি তো এই পোশাকে গেলে আমাকে বাড়িতে উঠতে দেবে না। আর ওখানের পরিস্থিতি কী আছে তা তো আর আমি জানি না। আমি ফিরলাম 6 বছর, এখানে 2.5 বছর, প্রায় 9 বছর পর। 9 বছর পর। তো ওখানে গিয়ে দেখি কি আমার মা একদম আমার জন্য বদ্ধ পাগল, তাকে সিমেন্টের খামের লোকে তালাদা রাখতে হয়। আব্বা একদম বয়স হয়ে গেছে, বাড়িতে মানুষের জন্য থাকা যায় না, সবাই আমাকে দেখতে আসতেছে, অমুকের ছেলে অমুকের মেয়ে এরকম সুন্দর হয়ে গেছে। আমার শরীরের রোগ দেখা যেত, আমি যখন পোশাক পরে রাস্তাতে হেঁটে যেতাম মনে হইতো কি জন্তু যাইতেছে, আমি তৃতীয় লিঙ্গের হয়ে গেছি। তারপরে কি করলাম, আমি চলে আসলাম সেই সাতক্ষীরায় চলে আসলাম, কিন্তু মোবাইলে 7 টাকা 8 টাকা মিনিট কাটে, বাড়িতে কন্টিনিউ আমি যোগাযোগ করি, দেখা যায় 4-5 মাস থাকলাম, 4-5 মাস টাকা নিয়ে আর কারো কাছে টাকা দেই না, টাকা নিয়ে বাড়ি চলে আসি, বাড়ি এসে আব্বার কাছে টাকা দিই, আব্বা সংসার চালায়। 4-5 দিন থাকলাম, আবার চলে গেলাম, ওখান থেকে টাকা কামাইতে তখন আমার বড় যেই ভাইটা, ওই ভাইটাকে বিদেশ পাঠাবে, আব্বার জমি বিক্রি করলো, আবার আমিও কিছু টাকা দিলাম, ভাইটাকে সৌদি আরব পাঠালাম। ফখরুদ্দিন আমলে আব্বু স্ট্রোক করলো, তখন অবরোধের সময় আব্বু স্ট্রোক করছে, হসপিটাল ভর্তি, তখন আমি ঢাকা আসি।
তখন আব্বুর টাকা পয়সা দিয়ে চিকিৎসা করালাম। চিকিৎসা করার পরে ডাক্তার বলল আর ভালো হবে না, প্যারালাইস হয়ে গেছে। তখন বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে এখন আমি তো আর বাড়ির থেকে কোথাও যাব না। তখন বড় বোন আমাকে বলল যে তুই যদি বাড়ি থাকিস তে আব্বু চিকিৎসা কীভাবে চলবে, সংসার কীভাবে চলবে। তখন আমি বললাম কি তাইলে এই নাম্বারে যদি আমাকে ফোন দাও তাইলে তুমি পাবা। কহ তুই যা। তখন আমি ওখানে যা কাজ করি, টাকা পাঠাই, আব্বুর চিকিৎসা হয়, সংসার চলে। আব্বু 18 দিন 19 দিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে আমার সন্ধ্যার দিকে ফোন দিছে। দেওয়ার পর আমি তখন তো হরতাল অবরোধ, ফখরুদ্দিনের আমল। আমি সারা রাত গাড়িতে ছিলাম, আস্তে আস্তে সকাল 10টা বাজছে আমার বাড়িতে গেছে, কিন্তু আমার জন্য আব্বুর লাশটা রাখা হয়নি। একটা লাইন মাথার মধ্যে ঘুরতেছে, এটা সম্ভবত কোনো কবিতার লাইন, আই ডোন্ট নো। আমার এই লাইনটাকে শুধুমাত্র আপনারা এভাবে নিয়েন না, এটা আমার ফিলিংসের জায়গা থেকে বলছি, সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বলছি। নট লাইক যে তার জন্মকে আমি প্রশ্নবিদ্ধ করছি অন দ্য বেসিস অফ নেচার, বিকজ প্রকৃতির কাছে আমরা সবাই সমান। আল্লাহ আমাদেরকে খুব যত্ন করে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন স্পষ্ট করে যে আমি মানুষকে খুব সুশ্রীভাবে তৈরি করেছি, তাই না? কিন্তু সমাজ ওনাকে ট্রিট করেছে জন্মই যারা জন্ম পাপ। এই লাইনটা নিশ্চয়ই খুব পরিচিত আপনাদের কাছে। তখন আব্বা লাশ মাটি হয়ে যায়। সকালবেলা সবাই কবরস্থানে যাবে, আমাকে নিয়ে যাবে না, আমার যাওয়া যাবে না। আমি কি তাদের সন্তান না? তারপরে আমি কবরস্থানে গেলাম, কি আব্বার কবর জিয়ারত করলাম। জিয়ারত করার পরে 4 দিনের খরচ করলাম আব্বার। আমি যদি খরচ করি কোনো মানুষ আসবে না। তখন আমি টাকা দিয়ে আসলাম আমার বড় ভাইয়ের কাছে, যে প্রতিবন্ধী। টাকা দিয়ে কাপড় আমি চলে আসলাম, ভাই তোমরা খরচ করো, আমি চলে যাই। যাতে কেউ না জানে এই টাকাটা আপনার। যাতে কেউ না জানে এই টাকাটা আমি দিচ্ছি। আর ওই যে ভাই বিদেশ পাঠাইছে, ওই ভাই ওই দেশের সরকারের ছেলে, কারোর সাথে যোগাযোগ নেই। ওখানেও টাকা কামাচ্ছে, ওখানেও খাচ্ছে, ওর বউ আছে, ওর একটা বাচ্চা আছে। আব্বা মারা গেছে অসুস্থ, কোনো খোঁজ খবর নেই। চলে আসলাম বাড়ির থেকে, আমাদের বাড়ির পাশে, রুদপুর বাড়ির পাশে ওই গেলাম। যাওয়ার পরে বললাম নানু দূরে থাকি, আব্বা মারা গেছে, মরা মুখটা আমি দেখতে পারি নাই, মাটা কখন মরে যাবে দেখতে পারবো না, আমাকে তোমাদের কাছেই রাখো। সে রাখবে না। দিল্লিতে বিক্রি করে দিয়ে আসছিল। ওই দিল্লিতে বিক্রি করে দিয়ে আসছে, আমার কাপড় চোপড় ব্যাগটা বাইরে ফেলে দিচ্ছে, আমাকে রাখবে না। না বাড়ি থাকতে পারতেছি, না এখানে থাকতে পারতেছি, আমার তো যাওয়ার জায়গা নেই। আমি রুম নিলাম কোলামোড়া, 1100 টাকা। তখন আমার সংসারের জিনিস লাগবে, আমার তো রান্না করে খেতে হবে। ওই যে আমাকে ওই ব্রিজ ওই 800 টাকা মাস কাজ করতাম, যে ওই যে আমার যে উস্তাদ ছিল প্রথম আমাকে নিয়ে গেছে, আমি ওনার কাছে গেলাম। যাওয়ার পরে ওনাকে আমি বললাম যে এরকম এরকম বিষয়, আমার আব্বা মারা গেছে, আমি এরকম এরকম কাছে গেছি, কিন্তু আমাকে রাখবে না, কি করবো? তুই আমার কাছে থাকবি। কোনো লোক ওর কাছে থাকতে দেয় না, মানে ওর সাথে বিরুদ্ধ গন্ডগোল, কেন ওর বাপ দাদার বাড়ি ওখানে, এরকম গন্ডগোল করে ওর কাছে লোক থাকতে দেয় না। তা আমি গিয়েছি, উনি একা, তা বলছে তুই আমার কাছে থাকবি, ওর যেসব এলাকা আছে 2 জনে যায় ঘুরে নিয়ে আসবো। ওনার সাথে কাজ করি। দুলাভাই অ্যাক্সিডেন্ট করে কানে শোনে না, কাজ করতে পারে না, বড় বোনের সংসারও দেখতে হয়, আমাদের সংসারও দেখতে হয়, ছেলে মেয়ে মানুষ করতে হয় 2 জনের। ওই টাকায় তো আমার হচ্ছে না। পার্লারে যেরকম ফেসিয়াল করতে যেতাম বা বুড়ু কাটতে যেতাম, তখন একটা মেয়ে ছিল, নাম ছিল শিলা, পার্লারের ম্যাডাম। তা বলছে কি বোন না, এইটা করো, এটার পাশাপাশি তুমি পার্লারের কাজ করো। আমি পার্লারের কাজ করবো, আমি তো কাজ তো পারি না, আমি তোমারে শিখাবো, তুমি সময় দাও। দুপুরে চলে আসলাম, চলে আসলে দুপুরের পরে আমি পার্লারে চলে গেলাম। পার্লারে যাই আমি কাজ করি, ওখান থেকে আমার কিছু টাকা আসে, আবার এখান থেকে কাজ করি, এখান থেকে কিছু টাকা আসে, মানে আমার 2টা ফ্যামিলিকে দেখতে আর কষ্ট হয় না।
নিজে পাল্লার দিলাম আমি এগুলো করব না, মানুষে দেখতে পারে না, মানুষে বলে তুমি এরকম। আমি তো একটা স্বাভাবিক মানুষ হলে আমি চলতাম, মেয়েদের মতো পর্দা করতাম, বা ছেলে হলে ছেলেদের মতো পর্দা করতাম, দেখি আমি ব্যবসা করে কিছু করতে পারি কি। কিন্তু ব্যবসা করতে দিবে না, এদের সাথেই থাকতে হবে। ঠিক আছে, ব্যবসা বাদ দিয়ে দিলাম। কিন্তু ওনাদের সাথে থাকার পরে যেন ওনাদের টাকা ইনকাম হয়, ওই টাকায় তো আমার হয় না। চলে গেলাম আমি যাত্রা গানে। যাত্রা গানে সার্কেস। পারতেন? প্রথম ওনাদের কাপড় চোপড় দিয়ে দিতাম, ওনাদের সাথে থাকতাম। ওখান থেকে পার নাইট আমাকে 1000 করে টাকা দেয়। এখানে যদি আমি 500 টাকা কামাইতাম, ওখানে আমি 1000 টাকা পাচ্ছি। নায়িকার পাঠ করতো মনা পারবিন নাম। উনি বললো কি যে বলে লোকের কাপড় চোপড় ধুয়ে রান্না বান্না করে এভাবে তোর তো হবে না, তুইও মঞ্চে কাজ কর। আমি তো পারি না। পর্দার ভিতরে আমি তোরে শিখাই দেব। তুই পারবি না কেন? উনি আমাকে শিখাইতো। একদিন শিখাইতে শিখাইতে সাজায় টাজায় আমাকে মঞ্চে উঠাই দিছে। দর্শক দেখে লজ্জা আমি নেমে চলে আসছি যে নাম আমি পারবো না। তোর পারতেই হবে। দেখা যাচ্ছে শীতের সিজনে আমি ওনাদের সাথে যাত্রা গানে কাজ করতাম, আর গরমের সিজনে তিতিলুঙ্গের লোকের সাথে কাজ করতাম। এরকম করতে করতে আবার পার্লারের কাজও করতাম। তখন আমি ভাড়া থাকি, ওখানেই স্বামী স্ত্রী দুজন ভাড়া থাকে। মহিলাটা সরল সোজা, একটু পাগল টাইপের। যখন আমি রান্না করি তখন ওই স্বামী আর মহিলা আমার কাছে এসে খাড়ায় থাকে। আপা আপনি কি করেন? আমি বলছি ভাই আমি পার্লারে কাজ করি। আপনার কি বিয়ে শাদী হয়েছে? আমি কি না। বলছে আপনার সন্তান আছে? আমি বলছি না। ওনার ওয়াইফকে বলছে নার্গিস তোমার যদি বাচ্চাটা হয় আপাকে দিয়ে দিও। তখন অবাক হয়ে গেলাম, কেন আমার নেই দেখে কি আপনি আমাকে উপহাস করতেছেন? বলছেন না, আমি আগে বিয়ে করছি, আমার আগের বউর বাচ্চা কাচ্চা আছে, এর আমি পরে বিয়ে করছি। এর আগে একজন বাচ্চা হয়েছিল, ও তো ওরকম স্বাভাবিক না, বাচ্চাটা মারা গেছে। আমি কই ভাই আমার ছেলে মেয়ে দরকার নাই, আমার কিছু দরকার নাই, আপনি যান। তা কয়েকদিন পরে বলছে কি আপা আমি তো দেশে যাব, ধান ক্ষেত করব, নার্গিসকে যদি আপনার কাছে রাখতেন আমি দেশের তেনে ধান টান লাগায় চলে এসে আবার ওরে নিয়ে যেতাম। আমি বলছি ঠিক আছে থাকবে, ওর যখন কেউ নাই আমার কাছে থাকবে। তা আবার ওই মাঝে মধ্যে আইসা আমার ঘরে টিভি আছে, টিভি দেখে, রান্না করলে কিছু দিলে খায়। তা আমি ওর কাছে তথ্য নিতেছি। আমি বলছি উনি কি হয় তোমার স্বামী? তাই ওনার সাথে কীভাবে বিয়ে হয়েছে? এরকম এরকম আমার দাদু আমাকে সম্পত্তি লিখে দিয়ে গেছে, ওই সম্পত্তি লোভ আমাকে বিয়ে করছে। তাই তোমার স্বামী যেন তোমার বাচ্চাটা দিয়ে দিতে চাইতেছে, তুমি কি দিয়ে দিবা? বলছে হ্যাঁ আপা দিয়ে দিম। আমি যে বাচ্চাটা নিলে তো আমি এভাবে নিব না, আমি নিলে লেখাপড়া করে নিব। কয় ঠিক আছে দিয়ে দিব। তখন আমার বাচ্চাটার দিকে একটু আগ্রহ হলো। আগ্রহ হওয়ার পরে ওরা আমি একটু ভালো মন্দ খেতে দেই, রেখে চলে গেল। সে আর আসে নাই, কেন নিজের যন্ত্রণা বাঁচতেছি নেই, আর এক যন্ত্রণা কপালে আমার জুটে গেল। কিন্তু ওর প্রেগনেন্ট অবস্থা, ওর খরচ বেশি। এরকম করতে করতে যখন বাচ্চাটা হলো তখন আমি মনে করলাম কি আমি মুক্তি পেলাম ওর হাতের থেকে। তখন আমি ওর 1 মাস রাখলাম। 1 মাস রাখলাম ওকে দুধ খাওয়ানোর জন্য। আর বেশি রাখলে তো বাচ্চার দিকে টান হয়ে যাবে, আমাকে তো বাচ্চাটা দিবে না। ওর কাছ থেকে পেটে থাকতেই আমি লেখাপড়া করে নিয়েছি। নেওয়ার পর যখন বাচ্চা হয়ে গেল, যখন ওকে আমি বিদায় করবো, যে নার্গিস তুই কি নিবি? ওনাকে একটা মোবাইল কিনে দিতে হবে, ওনাকে 4 জোড়া 3 পিস দিতে হবে, জুতো দিতে হবে, কসমেটিক সব কিনে দিতে হবে। দিছি। দেওয়ার পরে আমি বাচ্চাটাকে ওনাকে কোলে দিয়ে আমি বললাম কি বোন তুই তো মা, তুই যদি তোর বাচ্চাকে না দেস আমি তোর বাচ্চাকে নিব না, তুই নিয়ে যা। ওকে বাচ্চা দিয়ে লঞ্চের টিকিট কেটে বরিশাল বাড়ি ছিল, আমি লঞ্চে উঠাই দিয়ে এসেছি বাচ্চা সহ? বাচ্চা সহ। লঞ্চ ঘাটে ময়লার মধ্যে বাচ্চাকে ফেলে রেখে দিয়েছি। তাহলে তোকে আমি দিয়ে আসলাম, তুই বাচ্চাটাকে লঞ্চ ঘাটে ময়লার মধ্যে ফেলে রেখে দিয়েছিস, আমার কাছে রেখে যেতি। ফেলে রেখে এসে আমার বাসার পাশেই দাঁড়ায় আছে রাস্তার মধ্যে। পাশের লোকে আমাকে খবর দিচ্ছে। তখন আমি বাচ্চা নিয়ে আসলাম, বাচ্চা নিয়ে এসে ওকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি বলছি যে তোকে আমি কালকে এত টাকা পয়সা খরচ করে তোকে আমি বাড়ি দিয়ে পাঠাইলাম,
বলছে আমি তোমার কাছ থেকে যাবো না, আমার অন্য কোথাও কাজে লাগে দাও, বাচ্চা তোমার কাছে থাক। তাহলে তুই কি কাজ করবি? কেউ তো তোকে কাজও নিবে না, আর বাচ্চার সাথে তো তোকে আমি রাখবো না। স্বামীও নাই? না, স্বামী তো ওই যে ফেলে রেখে গেছে। ওই তখন কি করলাম, বাচ্চা রাখলাম, বাচ্চা রেখে ওকে আমি বিদায় করে দিলাম, যা কখনো তুই আমার কাছে আসবি না। বাচ্চা তো রাখবে না, একটা এর আগে একটা হয়েছে, মারা গেছে, মেরে ফেলছে, এইটাকেও মেরে ফেলবে। তাইলে আমি 8-9 মাস তোর পিছনে শ্রম দিয়ে কষ্ট করে আমার কিলাপ হইলো, তুই যদি বাচ্চাটা মেরে ফেলিস। যদি তোর টাকা পয়সার কোনো কিছু প্রয়োজন থাকে, দূরে থাইকা তুই আমার কাছে চাবি, আমি তোকে দেব, কিন্তু কখনো তুই বাচ্চার কাছে আসতে পারবি না। ছেলে না মেয়ে? ছেলে। তখন আমি কাজের লোক রাখলাম ওর জন্য, রাত্রে আমি রাখবো। এরকম করতে করতে ছোট বোনটার বিয়ে ঠিক হয়। ছোট বোনটার বিয়ে হয়ে যায় বাড়ির পাশে, থাকলো কে মা, ন্যাংরা ভাই। তখন ওই বাড়িতে আমি দোচালা একটা ঘর দিই, যে বাড়িতে গেলে ওই ছোট বোনটা বাড়ির পাশে বিয়ে হয়েছে, বাচ্চাটা দেখবে, আমি সুন্দর কাজ করতে পারবো। তখন ঘর ছেড়ে আমি বাড়িতে চলে যাই। এখন বাড়িতে গিয়ে বাড়ির থেকে আপ ডাউন করি। আমার প্রতিবন্ধী ভাই আমার ছোট বোনকে বুদ্ধি দিতেছে যে তুই বাপের যতটুকু সম্পদ পাবি অতটুকু সম্পদ বিক্রি করে আর মাস সম্পদ বিক্রি করে তোর স্বামীর বিদেশ পাঠাই দে, কিন্তু বন্যারা জানানো যাবে না। ওই প্রতিবন্ধী ভাই ওর জায়গা তো আগেই বিক্রি করে ফেলছে, ওরকম করে আমাকে না জানে মার জায়গা ওর জায়গা বিক্রি করে ওরা 2 লাখ টাকা দিচ্ছে। তখন সৌদি আরবে ফ্রি ভিসা বন্ধ, 8 লাখ 9 লাখ টাকা লাগে বিদেশ যেতে। তখন বিদেশ কিভাবে যাবে 2 লাখ টাকায়? আর নানির বাড়ির সম্পত্তি ন্যাংরা ভাই লিখে নিয়ে গেছে। আপনাকে কিছুই দেয় নাই? না, লিখে নিয়ে যে আমাদের কাছে বিক্রি করে টাকা এনে খাইছে, অথচ ওই ন্যাংরা ভাইকে বিয়ে করাইছি আমি। বোন, ছোট বোন ঋণ করে তার স্বামীরে বিদেশ পাঠাইছে। এখন ছোট বোনের সংসার, বড় বোনের সংসার আমার কাঁধে। ছোট বোনের কাছে ছেলেকে রেখে কাজে যাই, 2-2.5 বছর হয়ে যায়, আমি বাড়ি থাকতে পারি না সমাজের মানুষের জন্য। তখন আমি আমার বাড়ির পাশে আবার বাড়ি থেকে চলে আসলাম, বাইরে চলে গেলাম। যাওয়ার পর সৌদি আরবের ভাই বাড়ি আসলো, বাড়ি এসে আমাকে বলে যে আমার 1 টাকার তোর 1 লাখ টাকার সমান, কেননা তোর অবৈধ টাকা কামানো। তখন ভাইয়ের সাথে তো আমি উত্তর দিতে পারি না। এর মধ্যে আবার ওই বিদেশ ব্যাক করে 6 মাস থেকে, ওখানে গিয়ে বিরাট বড় অ্যাক্সিডেন্ট করে। বিদেশ থেকে ভাই বাজে বিহেভ করে। যখন ভাই আমাকে বাজে বিহেভ করে, সমাজ আমাকে বিহেভ, তখন আমি আত্মহত্যা করতে চাই। হয়তো আমি সমাজের বোঝা, আমি কে, আমি কি, কারো কাছে আমি ঠাঁই পাচ্ছি না কেন। তখন আমি 20টা ট্যাবলেট একসাথে খাই। ছেলে সারাদিন খেলা করছে দুলাবালি দিয়ে, দুলাবালি দিয়ে খেলা করে আমার পাশে গিয়ে বসে আঙ্গুল খাইতেছে। আমি আবার পাশে বান্ধবী কইতাম, বান্ধবী বলছি যে আমি যদি মরে যাই আমার ছেলেটাকে এতিমখানায় দিয়ে দিস, আর যদি আমার ছোট বোন নিতে চায় তাহলে আমার ছোট বোনকে দিয়ে দিস। চল তো বন্যারে দেখে আসি, আমার ওই বান্ধবী। পরে আমাকে দেখতে আসছে, আইসা দেখে কি আমার কোনো জ্ঞান নেই। পরে আমাকে হসপিটাল নিয়ে যায়, কিন্তু হসপিটাল নিয়ে যাওয়ার পরে আমার ভাই বোন কেউ আসে না আমাকে দেখার জন্য। যে আমাকে দেখতে আসিস নি, আমার ছেলেটা ছোট, তোর আমার ছেলেটাকেও নেসনি, তাইলে আমার টাকা পয়সা ভালো লাগে, আমি ভালো লাগি না। ঠিক আছে, আমাকে ছাড়া যদি তোরা ভালো থাকতে পারিস ভালো। এর মধ্যে আম্মা মারা গেছে, তাহলে এখানে তো আছে বড় ভাই, ছোট বোনের স্বামীও কামাই করে, আমিও কামাই করি। আমার কাছে 6-7 বছর রেখে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ে যে এবার এসএসসি দিবে। বোনের মেয়ে? বোনের মেয়ে। ওনাদের সংসার সব সাজায় দিছি। আপনার নিজের কোনো সংসার হয়নি? আমার কোনো সংসার। আপনার ছেলেটা কোথায়? আমার ছেলেটা মাদ্রাসায়। মাদ্রাসায় পড়ান ওকে? জি। আপনি কি চান, ওকে হাফেজ বানাতে চান? ওকে আমি হাফেজ বানাইতে চাই। ও কি জানে ওর গল্পটা, ওর মায়ের গল্পটাও জানে? না। জানে না। ওর মার যোগাযোগ করছিল আপনার সঙ্গে? না। আর কখনোই যোগাযোগ করে নাই? ওই আপনাকে মা ডাকে? মা ডাকে আমাকে। তো বলে না আমার বাবা কোথায়, বা ওরকম 8-10টা ছেলের মতো তো বড় ওই হচ্ছে? যখন ওই ছোট বোন যখন আমার কাছে থাকে, তখন ছোট বোনের পরিচয় দিয়ে আর জন্ম নিবন্ধন ওর সব কিছু ছোট বোনের। ও, ছোট বোনের স্বামীকে আব্বু বলে, ছোট বোনের স্বামী। আপনি জিজ্ঞেস করুন তোমার মা কয়টা? 2টা। তুমি তার ছেলে আমাকে দিয়ে দিচ্ছে মানুষ করার জন্য। এভাবে জানে সে? এভাবে জানে, কিন্তু ছেলেকে আদর করে। বোনের জামাই ছেলেকে আদর করে।
আমি হিসাব করছিলাম 88-তে জন্ম হলে আপনার 37 থেকে 38 বছর বয়স। হ্যাঁ। একটা প্রশ্ন করি আপনাকে, জি। কেন বললেন এই গল্প? লক্ষ লক্ষ মানুষ দেখবে আপনাকে ইউটিউবে। আসছি মানুষকে জানানোর জন্য যে মানুষের জীবনটা কিভাবে চেঞ্জ হয়েছে। আপনার জীবন যে এরকম, এটা তো আপনার কোনো হাত নাই। কিন্তু কেউ আমাকে কখনো বুঝলো না, এটাই। ওর জীবনে যতগুলো ঘটনা, ঘটনার পরের ঘটনা, অনুঘটনা, প্রতি ঘটনা, ঘটনার ঘটনা, হ্যাঁ, ঘটনার পরম্পরা, সব কিছুর জন্যে ওর জন্মের এই অবস্থা দায়ী। ওর গল্পতে যা আছে, যতটুকু সত্য আছে মিথ্যা আছে, সেটা আল্লাহ ভালো জানেন, উনি ভালো জানেন। এবং ওইটুকুর জায়গা থেকে আমরা বলতে পারি সব কিছু একটা জায়গাতে এসে থেমে গেছে। আপনি দেখেন, স্কুলে যাওয়ার পরে স্কুল যাওয়াটা হলো না, শুধুমাত্র লিঙ্গ অবস্থার কারণে তার কোনো ফিউচার হলো না, বিভিন্ন রকমের বৈষম্যের শিকার হলো, পরিবার হলো না, সমাজ হলো না, আদর হলো না, ভালোবাসা হলো না। এবং আমরা এইভাবে যে কমিউনিটিটাকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যেভাবে আমাদের সামনে ওরা আসে, যেভাবে দেখে থাকি, যেভাবে ওরা প্রত্যেকটা সময় আমাদের সাথে পরিচিত হয়, বাসে, হাটে, মাঠে, ঘাটে, বিভিন্ন উৎসবে, সেটা খুবই যে কাঙ্ক্ষিত পরিবেশ আমি বলবো না, অনেকটাই অনাকাঙ্ক্ষিত। কিন্তু এই মানুষগুলোর গল্প আছে, প্রত্যেকেরই গল্প আছে, যে গল্প জানলে আপনার জায়গা থেকে তাদের সাথে খারাপ ব্যবহার করা কিংবা তাদেরকে নিয়ে যে আসলে কিছু করা উচিত, সমাজের একটা কালেকটিভ এফোর্ট থাকুক, এই চিন্তাটা অন্তত আপনার মাথার মধ্যে জন্মগ্রহণ করবে। আমি এই কমিউনিটির অনেককে নিয়ে কাজ করেছি, অনেকভাবে আমি তাদের গল্প এনেছি। আমি জানি দিন শেষে সবার গল্পই শুধুমাত্র এই একটা কারণে কেন জানি থেমে যায়, একটা কারণে সবার সাথে সবার গল্প কেন জানি মিলে যায়। এবং এই অবস্থার পরিবর্তন ঘটানো খুবই জরুরি, খুবই জরুরি। এবং আমি মনে করি এই অবস্থার পরিবর্তন ঘটতে হলে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমি হয়তো আমার জায়গা থেকে একটা ক্ষুদ্র কন্ট্রিবিউশন রাখতে পারি এই গল্পগুলো আপনাদের সামনে এনে, সেটা কি কোনো পরিবর্তন আদৌ করে কিনা ওইভাবে দেখা যায় না। কিন্তু আমি মনে করি এক্সাম্পল সেট করতে হবে বিভিন্ন স্টেক হোল্ডারদের, সমাজ নিয়ে যারা কাজ করছেন, যার যার অবস্থান থেকে কাজ করছেন। খুব সাম্প্রতিক সময়ের একটা উদাহরণ দিয়ে আমি গল্পটা আজকে শেষ করতে চাই। উত্তরের মাইলস্টোন কলেজে যে ভয়াবহতম অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে, বিমান আশ্রয়ে পড়ে যে শিশুগুলো মারা গেছেন সেখানে, সেই শিশুগুলোর জন্যে একদল এরকম তৃতীয় লিঙ্গের মানুষ গিয়েছিলেন তাদেরকে রক্ত দেবার জন্য। এবং তাদের আকুতি ছিল, আমরা তো কিছু করতে পারি না, আমরা আসছি রক্ত দেবার জন্য। আমরা সমাজে কন্ট্রিবিউশন রাখতে চাই, এই রাখতে চাওয়ার জায়গাটাকে আমাদের প্রসারিত করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দে আর হিউম্যান বিং লাইক আস। এই পরিবর্তনটা যদি আমরা করতে না পারি,